আজ আমাদের আলোচ্য বিষয় কবি যতীন্দ্রমোহন বাগচির লেখা জন্মভূমি কবিতাটি। কবিতার প্রবেশের পূর্বে আমরা যতীন্দ্রমোহন বাগচির সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব। কবি যতীন্দ্রমোহন বাগচি বাংলা সাহিত্যের অন্যতম সমাজ সচেতন একজন বিশিষ্ট কবি ছিলেন। রবীন্দ্র কাব্যের দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত। রবীন্দ্রনাথের মায়া তিনি ত্যাগ করতে পারেননি। সেকালে একদল রবীন্দ্র বিরোধী কবি সমাজ সৃষ্টি হলেও তিনি তাকে অনুসরণ করে আপন মহিমায় স্বীকৃতি লাভ করেছেন। কবি জন্মগ্রহণ করেন 1878 সালে মেহেরপুরের কাছে জমশেরপুর গ্রামে তার জন্ম হয়। নদিয়া জেলায়। বাবার নাম হরিমোহন বাগচি এবং মায়ের নাম হচ্ছে গিরিশিমোহিনী দেবী। তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন তার কাব্যচর্চা শুরু করেন এবং কবির জীবনাবসান হয় 1948 সালে। জন্মভূমি কবিতাটি কবির রেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওনার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো রেখা, অপরাজিতা, নাগকেশর, বন্ধুর দান ইত্যাদি। আমরা কিন্তু এই যতীন্দ্রমোহন বাগচির দুটি কবিতার লাইন খুব ছোটবেলা থেকে শুনে আসছি, কখনো গান হিসেবে, কখনো কবিতা হিসেবে। সেই দুটো লাইন হলো, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলকপলা কাজলা দিদি কই। অর্থাৎ সেই কাজলা দিদি কবিতার কবি এই যতীন্দ্রমোহন বাগচি আজ আমাদের জন্মভূমি কবিতায় কি শোনাতে চেয়েছেন যে ধরুন আমরা যে গ্রামে বা শহরে জন্মগ্রহণ করি সাধারণভাবে সেটাই আমাদের কি জন্মভূমি। বৃহত্তর অর্থে সেটিকে আমরা রাজ্য বা দেশ হিসেবেও গ্রহণ করতে পারি। এই জন্মভূমির সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু চিরন্তন। এখানে ছোটবেলা অতিবাহিত হয়। এখানকার প্রকৃতি, আলো, জল, হাওয়ার সাথে মনের সম্পর্ক রচিত হয়। শৈশবের সেই স্মৃতিকে মানুষ কখনো ভুলে যেতে পারে না। আমাদের পাঠ্য জন্মভূমি কবিতার কবির গ্রামকে পেয়েছি। গ্রামের রূপ, প্রকৃতি, মানুষ সব কিছুকেই যেন প্রত্যক্ষ করতে পারি। এখানকার মানুষের মধ্যে অভাব দারিদ্র্য আছে, আবার বিবাদের মধ্যেও তারা সুখে বসবাস করে। সেখানে পড়াশুনোর ভালো ব্যবস্থা নেই, ডাক্তার কবিরাজ নেই। আধুনিক যুগের সমস্ত সুযোগ সুবিধা থেকে কবির জন্মভূমি বঞ্চিত। সেটি একটি সাধারণ গ্রাম, কিন্তু কবি তবু তাকে ভালোবাসেন। আসলে শুধু কবি নন, সমস্ত মানুষ যেন তার জন্মভূমির কাছে ঋণী। গভীর শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমরা আজও আমাদের জন্মভূমিকে উপলব্ধি করি। জন্মভূমি যতীন্দ্রমোহন বাগচি। ওই যে গাঁটি যাচ্ছে দেখা আইরি ক্ষেতের আড়ে, প্রান্তটি যার আধার করা সবুজ কেয়া ঝাড়ে, পূবের দিকে আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, জটলা করে যাহার তলে রাখাল বালকেরা, ওইটি আমার গ্রাম, আমার স্বর্গপুরী, ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি। কি সুন্দরভাবে কবি বলছেন যে ওই যে গাঁটি যাচ্ছে দেখা, অর্থাৎ ওই যে দূরে তোমরা গ্রামটি দেখতে পাচ্ছ, তোমরা ভাবো যে তোমরা একটা কোনো সিনারির আর্টিস্টের কোনো একটা গ্রামের ছবি দেখছো, এবং কবি যেন দেখিয়ে দিচ্ছেন যে ওই যে গাঁটি যাচ্ছে দেখা আইরি ক্ষেতের আড়ে। অর্থাৎ আইরি ক্ষেতে কি মানে কি, আইরি হচ্ছে একটা অড়হর বলে একটা ডাল জাতীয় শস্য। সেই আইরি ক্ষেতের আড়ে মানে আড়ালে যে গ্রামটি দেখা যাচ্ছে, প্রান্তটি যার আধার করা সবুজ কেয়া ঝাড়ে, অর্থাৎ যার প্রান্তটি মানে সীমান্তটি যেন আধার অন্ধকার করে রয়েছে কে, না সবুজ কেয়া গাছের ঝাড়। পূবের দিকে আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, জটলা করে যাহার তলে রাখাল বালকেরা। অর্থাৎ কবির সেই গ্রামের পূর্ব দিকটা রয়েছে কি আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, এবং জটলা করে যাহার তলে রাখাল বালকেরা। অর্থাৎ আমরা খুব ভালোভাবে যদি দেখি তাহলে দেখতে পাবো আমাদের গ্রাম বাংলার একবারে পরিচিত চিত্র কি না, যখন কোনো গাছে আম ধরে কিংবা কাঁঠাল পাকে, তখন গ্রামের ছেলেমেয়েরা কি করে না ঢিল ছুঁড়ে, কেউ বা গাছে ওঠে, কেউ বা গাছে চুরি করে, বা যেখানেই এই গাছগুলো থাকুক না কেন, গ্রামের ছেলেমেয়েরা কি না তার ধারে একটা কি তার কাছাকাছি একটা জটলা করে থাকে। ওইটি আমার গ্রাম, আমার স্বর্গপুরী। বলছে কিনা যে ওই যে গাঁটি যাচ্ছে দেখা, যা কিনা আইরি ক্ষেতের আড়ালে রয়েছে, যেখানে পূব দিকের আম কাঁঠালের বাগান রয়েছে, যার প্রান্তটি হচ্ছে আবার সবুজ কেয়া ঝাড়ে ঘেরা, তার তলায় কি রাখাল বালকেরা জটলা করে, ওইখানেই হলো ওই গ্রামটিই হলো আমার স্বর্গপুরী। অর্থাৎ
যেখানে আমি স্বর্গীয় সুখ লাভ করি, ওইখানেতেই হৃদয় আমার গেছে চুরি। ওইখানেতেই আমার কি না হৃদয় আমার মন হচ্ছে চুরি হয়ে গেছে। বাঁশবাগানের পাশটি দিয়ে পাড়ার পথটি বাঁকা, পথের ধারে গলাগলি সজনে গাছের শাখা। গরুর গাড়ির চাকায় পথে শুকায় না কো কাদা, কোথাও বা তার বেড়ার পাশে আবর্জনার গাদা। তবুও আমার জন্মভূমি স্বর্গপুরী, বিশ্বশোভা ওইখানেতে গেছে চুরি। অর্থাৎ দেখো, বাঁশবাগানের পাশটি দিয়ে পাড়ার পথটি বাঁকা। আমরা যদি দেখতে পাই কোনো একটি গ্রামের সামনে যদি আমরা হাঁটতে শুরু করি, দেখতে পাবো কি যখন আমরা একটা মেন রাস্তা শেষ করে যখন আমরা কোনো সুদূর প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে আমরা যখন যেতে থাকি, তখন আমরা কি না অনেক বাঁশ গাছের ঝোড় দেখতে পাবো। এবং সেই বাঁশ গাছের যে বাঁশ গাছগুলো যখন একসাথে থাকে, সারিবদ্ধভাবে থাকে, এবং তার পাশ দিয়ে একটা সরু রাস্তা যেন অনেক দূর অনেক দূর দূরে চলে গেছে। সেই বাঁশবাগানের পাশটি দিয়ে পাড়ার পথটি যে বেঁকে গেছে, সেই রাস্তা ধরেই তোমাকে যেতে হবে সেই গ্রামে। এবং পথের ধারে গলাগলি করে সজনে গাছের শাখা দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই গ্রাম হলো একবারে পুরো কি সবুজ দ্বারা ঘেরা। তাই জন্যে কবি বারবার এই গাছগুলোর কথা বলছে, কখনো আম কাঁঠাল গাছের কথা বলছে, কখনো বাঁশ গাছের কথা বলছে, কখনো আবার কি সজনে গাছের কথা বলছেন, যে যা কিনা একটা গাছ আরেকটা গাছের সাথে গলাগলি করে রয়েছে। বলছে না, পথের ধারে গলাগলি সজনে গাছের শাখা, যেন মনে হচ্ছে রাস্তার দুদিকেই দুটো গাছ যেন মনে হচ্ছে গলাগলি করে দাঁড়িয়ে আছে। গরুর গাড়ির চাকায় পথে শুকায় না কো কাদা। কি বলছে, এই আমাদের মাটির এই গ্রামের পথ কি না মেঠো পথ, যে পথ এখনো কিন্তু আমাদের সেই শহুরে আদব কায়দা দিয়ে গড়ে ওঠা ইটকাট কংক্রিটের রাস্তা নয়। সেই গরুর গাড়ির চাকার পথে শুকায় না কো কাদা। অর্থাৎ এই গরুর গাড়ির যেন মনে হচ্ছে ওই ওই গরুর গাড়ি হেঁটে গিয়ে যেন মনে হচ্ছে সেই পথ সেই ভিজে পথ যখন কিনা বর্ষাকালে যখন কিনা কাদায় ভরে ওঠে, সেই পথও কি না কাদো হয়ে যায় গরুর গাড়ির চাকার সাহায্যে। কোথাও বা তার বেড়ার পাশে আবর্জনার গাদা। বলছে কি না, এত সুন্দর এই পল্লী প্রকৃতির রূপ, ঠিক আছে, যেখানে কিনা বাঁশবাগানের পাশ দিয়ে একটি বাঁকা পথ বয়ে গেছে, আবার গলাগলি করে সজনে গাছের শাখা দাঁড়িয়ে রয়েছে, কখনো বা গরুর গাড়ির চাকায় শুকায় না, কাদা যখনও শুকাচ্ছে না কি, আবার কোথাও বা বাড়ির পাশে কি না অনেক আবর্জনার স্তূপ রয়েছে। কবি কিন্তু বাস্তবতাটাকে এড়িয়ে যাননি, কবি বাস্তবতাটাকেও কবি তুলে ধরেছেন। কিন্তু কবি বলছেন যে যতই আবর্জনা থাক, যতই এই গরুর গাড়ির চাকায় তার মাটির পথ যতই না শুকাক, কিন্তু তবুও আমার জন্মভূমি আমার কাছে কি না স্বর্গপুরী, বিশ্বশোভা ওইখানেতে গেছে চুরি। যেন বিশ্বের শোভা সব কিছুই যেন ওখানে হারিয়ে গেছে। যত দেশের যত পাখি ওই গায়ে কি আছে, ঝোপে ঝাড়ে বেড়ায় উড়ে বাসার কাছে কাছে। পথের পাশে গাছের ডগা নুইয়ে পড়ে গায়ে, চলতে গেলে শুকনো পাতা মাড়াই পায়ে পায়ে। বনে ভরা এমনই আমার স্বর্গপুরী, তবু আমার চিত্ত সেথায় গেছে চুরি। অর্থাৎ যত দেশের যত পাখি ওই গায়ে কি আছে, অর্থাৎ কবি বলছেন যে অনেক অনেক যেন মনে হচ্ছে আমরা পৃথিবীতে যত পাখির কথা জানি, সব পাখি যেন ওই গ্রামে এসে রয়েছে। আমরা যদি সত্যিকারের কোনো গ্রাম বাংলার রূপ যদি দেখে থাকি, তাহলে আমরা খুব ভালোভাবে দেখতে পাবো যে শহরের জীবন ছেড়ে ওই যখন গ্রামে আমরা যখন যাই, তখন কি না সেই ভোরবেলা থেকে শুরু করে একবারে যখন অন্ধকার নেমে আসে, সারা দিন আমরা কি অনেক পাখির কলতান কলরব শুনতে পাই, সেই কিচিরমিচির শব্দ। কখনো বা সেই ছোট্ট চড়ুই পাখি, কিংবা কখনো ছোট্ট শালিক পাখি, কখনো বা সেই বক, সেই চড়ুই, সেই বুলবুলি, সেই টিয়া, সেই ময়না, এরকম অনেক নানা রকম কাঠঠোকরা, এরকম অনেক কখন
এরকম আবারও অনেক মাছরাঙা, এরকম অনেক নাম জানা হরেক রকম পাখি আছে যাদের হয়তো আমরা নামগুলোও জানি না। সেই সমস্ত পাখিরা যেন ওই গ্রামের মধ্যে রয়েছে। তারা কিনা ঝোপে ঝাড়ে বেড়ায় ওড়ে বাসার কাছে কাছে। তারা কিনা হচ্ছে ঝোপে ঝাড়ের মধ্যে কিচিরমিচির করে উড়ে বেড়ায়। আবার কখনো অনেক দূর পর্যন্ত পাখা মেলেও তারা উড়ে বেড়ায়। আবার কিনা তারা বাসার কাছেও উড়ে বেড়ায়। আবার কি তারা ঝোপে ঝাড়ের কাছে বাসা বোনার জন্য উড়ে বেড়াচ্ছে। আবার তারা অনেক দূরে কোথাও উড়ে যাচ্ছে। পথের পাশে গাছের ডগা নুইয়ে পড়ে গায়ে। আবার কিনা যখন আমরা ওই প্রত্যন্ত গ্রামাঞ্চলের যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন কিনা গাছের শাখা প্রশাখাগুলো এমনভাবে রাস্তার মধ্যে নুয়ে পড়ে বা নিচু হয়ে থাকে। নুয়ে কথার অর্থ হলো নিচু হয়ে থাকে। নিচু হয়ে থাকে সেই গাছের ডালগুলো। সেগুলো কি না একেবারে আমাদের রাস্তায় পথ চলতে গেলে আমাদের গায়ে লেগে যায়। চলতে গেলে শুকনো পাতা মাড়ায় পায়ে পায়ে। আবার কি না এত গাছগাছালিতে ভরা সেই আমাদের গ্রাম। এখানে কি শহুরে এলাকার মতো ওই পাতা ঝাড় দেওয়ার জন্য কিন্তু কোনো ঝাড়ুদার নেই। এখানে কি না ওই গ্রামের পথে ওই শুকনো পাতাই কিন্তু বিছানো হয়ে থাকে, এবং তাতে কি পথ চলতে গেলে আমাদের ওই শুকনো পাতা মাড়িয়েই আমাদের পথ চলতে হয়। যেখানে সব সময় কি না আমাদের মাটির সাথে পা লেগে থাকে এবং মাতৃভূমির সাথে যেন আমাদের একবারে পুরো টান লেগে থাকে, টান তৈরি হয়ে যায়। এই যে গাছের শাখা প্রশাখা গায়ের সাথে লাগছে, পায়ের সাথে শুকনো পাতা লাগছে, বা ওই যে আমরা পাখির গান শুনতে পাচ্ছি, এই তো আমাদের স্বর্গপুরী। তাই বলছেন বরে ভরা এমনই আমার স্বর্গপুরী, তবু আমার চিত্ত সেথায় গেছে চুরি। বলছে এই যে বনে ভরা যে আমার গ্রাম, এটাই হচ্ছে আমার কি না স্বর্গপুরী, তবু আমার চিত্ত সেখানেই চুরি হয়ে গেছে। পদ্ম দেখে কোথায় পাবো, পদ্ম নাইকো মোটে, চৈত বৈশাখে শুকিয়ে ওঠে, জলটুকু না জোটে। কি বলছেন কবি না কবির গ্রামে কিন্তু সেই পদ্মে ভরা দিঘির সৌন্দর্য নেই, বা তিনি যে হচ্ছে পুকুর ব্যবহার করেন, সেই ডোবা ব্যবহার করেন, তাতে কিন্তু পদ্ম ফোটে না। চৈত্র বৈশাখ মাসে সেই পুকুরগুলো সেই ডোবাগুলো কি হয় না শুকিয়ে যায়, জলটুকুও সেখানে কিন্তু পাওয়া যায় না। পানায় মরা ডোবায় ভরা, সিদ্ধি গাছের ছাওয়া, অর্থাৎ সেই ডোবা কি হয় একবারে পুরো চৈত্র বৈশাখ মাসে একবারে পুরো শুকিয়ে যায় এবং সিদ্ধি গাছটারে ছাওয়া থাকে। ভাট পিঠিলির জঙ্গলেতে হাঁপিয়ে বেড়ায় হাওয়া, এমনি আমার স্বর্গ ছাড়া স্বর্গপুরী, স্বর্গশোভা তবু সেথায় গেছে চুরি। বলছেন কি যে এমনই আমাদের ওই নদী ঘাট মাঠ ঘেটু ফুলের যে জঙ্গল রয়েছে এবং পিঠালির যে জঙ্গল রয়েছে, তার মধ্যে যেন হাঁপিয়ে বেড়ায় হাওয়া, এমনই আমার স্বর্গ ছাড়া স্বর্গপুরী। এমনই কি না আমাদের মনে হচ্ছে যেন স্বর্গ ছাড়াই একটা স্বর্গপুরী রচনা করে দিয়ে গেছে। স্বর্গ শোভা তবু সেথায় গেছে চুরি। বলছে কি না স্বর্গের যত শোভা আছে যেন ওই পদ্ম যেখানে দিঘিতে যেখানে পদ্ম থাকে না, যেখানে এঁদো পুকুর বা ডোবা যেখানে শুকিয়ে যায় চৈত্র বৈশাখ মাসে, যেখানে জল থাকে না, আবার কি যেখানে নদী ওই যে সেই ভাট ঘেটু ফুল যার জঙ্গলে ভরে রয়েছে, যেখানে কিনা হাওয়া এসে বদ্ধ হয়ে যায়, হাঁপিয়ে ওঠে, এমনই স্বর্গ ছাড়া স্বর্গপুরী, যেন স্বর্গ শোভাও সেখানে চুরি হয়ে যায় কবির জন্মভূমির কাছে। পাঠশালাটিও নাই রে গাঁয়ে, নাই কোনো ডাকঘর, কোথায় বদ্যি যদিও কমতি, নয়কো বড় জ্বর, রাজার প্রসাদ নাইকো সেথা, ধনীর দেবালয়, শয্যাহীনের লজ্জা নাইকো, দরিদ্রের নাই ভয়, সৃষ্টি ছাড়া এমনই আমার স্বর্গপুরী, সকল অভাব তবু সেথায় গেছে চুরি। কি বলছেন যে এই গায়ে কিন্তু পড়াশুনো শিক্ষা দীক্ষা লাভ করার জন্য সেই বড় কোনো স্কুল নেই, স্কুল বিদ্যালয় বা পাঠশালা নেই, পাঠশালাটি নাই রে গায়ে, নাই তো কোনো ডাকঘর, অর্থাৎ যোগাযোগের কোনো ব্যবস্থাও নেই, সেই ডাকঘরের ব্যবস্থা নেই, কোথাও বদ্যি নেই, অর্থাৎ
ডাক্তারেরও খুব অভাব রয়েছে, যদিও কমতি না নয় কো বড় জ্বর, কিন্তু জ্বরের তো আর অভাব নেই। এখানে কি না জ্বর কিন্তু হয়, জ্বরের কিন্তু অভাব নেই। রাজার প্রাসাদ নাইকো সেথা, ধনির দেবালয়, অর্থাৎ এখানে রাজার প্রাসাদ নেই, ধনির কি দেবালয় নেই। শয্যাহীনের লজ্জা নাই গো, দারিদ্রের নাই ভয়, অর্থাৎ খুব যে বেশি সাজুগুজু করে থাকতে হবে, বা যারা সাজগোজ করছে না তারা কি না, আমরা গ্রামে গঞ্জে দেখতে পাই তারা খুব সাধারণ মানের পোশাক পরিধান করেই কিন্তু ঘুরে বেড়ায়, তাদের কিন্তু কোনো সাজসজ্জা নেই। অথচ তারা কি না, তাদের কোনো এমন কিছু সাজসজ্জা করে নেই বলে তাদের কিন্তু কোনো লজ্জাও নেই। দারিদ্রের নাই ভয়, অর্থাৎ তারা যে দরিদ্র তাদেরও সেরকম কোনো ভয় নেই। সৃষ্টি ছাড়া এমনই আমার স্বর্গপুরী, সকল অভাব তবু সেথায় গেছে চুরি। অর্থাৎ কি এখানে পাঠশালা নাও থাকতে পারে, কোনো ডাকঘর নাও থাকতে পারে, এখানে বদ্যি নাও থাকতে পারে, জ্বরও প্রচুর হতে পারে, এখানে কোনো রাজার প্রাসাদও নাও থাকতে পারে, রাজার প্রাসাদ নেই, ধনির দেবালয় নেই, কিন্তু আবার মানুষেরা কি অতি সাধারণ, একবারে অতীব সাধারণ পোশাক পরে রয়েছে, তাদের কোনো সাজগোজ নেই। একবারে কি না তাদের আবার কি না প্রচুর তারা বিভিন্ন দিক থেকে দরিদ্র, কিন্তু তাদের দরিদ্রের কিন্তু কোনো ভয় নেই। সৃষ্টি ছাড়া এমনই আমার স্বর্গপুরী, বলছে কি যেন এই সমস্ত কিছু ছাড়া যেন আমার স্বর্গপুরী এমনিই সুন্দর, সাধারণভাবেই সুন্দর, সকল অভাব তবু সেথায় গেছে চুরি, যেন সকল অভাবগুলি যেন সেখানে চুরি হয়ে গেছে। তবু ওঠে কুমোর পাড়ায় কদমতলার ধারে, সংকীর্তনের মধুর গীতি সান্ধ্য অন্ধকারে, সবাই যেন স্বাধীন সুখী বাধা বাঁধন হারা, আবাদ করে বিবাদ করে সুবাদ করে তারা। এমনই আমার সাধাসিধে স্বর্গপুরী, তাই তো আমার মনটি সেথায় গেছে চুরি। কি বলছেন যে তবু সেটা কুমোরপাড়ার কদমতলার ধারে, অর্থাৎ এই যে আমাদের গ্রামেগঞ্জের যে কুমোরপাড়া একটি কদমতলা, যেখানে কিনা সবাই এসে জটলা করে ধারে গল্প করে ওঠে, যেখানে কিনা সন্ধ্যার সময় একটা আড্ডা জমে ওঠে, আবার কি না সংকীর্তনের মধুর গীতি সান্ধ্য অন্ধকারে, আবার কখনো কোনো বাড়ির দালানে কি না সেই যে হরিনাম সংকীর্তন চলতে থাকে, সবাই যেন স্বাধীনভাবে তারা সুখে বেঁচে থাকে। তাই বলছেন যে সবাই যেন স্বাধীন সুখী বাধা বাঁধন হারা, তাদের কোনো বাধা নেই বা বন্ধন নেই, তারাও নিজেরা আপন খেয়ালে বাঁধন হারা হয়ে রয়েছে। আবাদ করে মানে কি তারা চাষাবাদ করে, বিবাদ করে মানে কি তারা আবার কখনো কখনো কোনো ঝগড়াতেও আবার লিপ্ত হয়ে যায়, সুবাদ করে তারা আবার নিজেরাই সেই ঝগড়ার সংশোধন করে নেয়, নিজেরাই সেই মনোমালিন্য ত্যাগ করে নেয়, আবার একসাথে আবার বসবাস করা শুরু করে। এমনই আমার সাদাসিধে স্বর্গপুরী, তাই তো আমার মনটি সেথায় গেছে চুরি। এমনিভাবে আমাদের সেই সাদাসিধে স্বর্গপুরী রয়েছে, তাতেই আমার কি না মন চুরি হয়ে গেছে। শোভা বলো স্বাস্থ্য বলো আছে বা না আছে, বুকটি তবু নেচে ওঠে এলে গায়ের কাছে, ওইখানেতে সকল শান্তি আমার সকল সুখ, বাপের স্নেহ মায়ের আদর ভাইয়ের হাসি মুখ। তাই তো আমার জন্মভূমি স্বর্গপুরী, যেথায় আমার হৃদয়খানি গেছে চুরি। কি বলছেন এখানে শোভা বলো স্বাস্থ্য বলো আছে বা না আছে, এখানে শোভা নাও থাকতে পারে, স্বাস্থ্য বল নাও থাকতে পারে, ঠিক আছে, সে সুস্বাস্থ্যের ব্যবস্থা নাও থাকতে পারে, বুকটি তবু আমার নেচে ওঠে কি না এই গায়ের কাছে এলে, ওইখানেতেই যেন গেলে আমার সকল শান্তি পাওয়া যায়, আমার সকল সুখ পাওয়া যায়, বাপের স্নেহ মায়ের আদর, বাপের স্নেহ পাওয়া যায়, মায়ের আদর পাওয়া যায়। এখানে ভাইয়ের হাসি মুখ হবে না, এখানে হবে প্রিয়ার হাসি মুখ, এখানে হবে প্রিয়ার হাসি মুখ, কি না প্রিয়ার হাসি মুখ পাওয়া যায়। তাই তো আমার জন্মভূমি স্বর্গপুরী, যেথায় আমার হৃদয়খানি হয়ে গেছে চুরি। এই যে কবি তার সাধারণ, একেবারে সাধারণ যে পল্লী বাংলাকে ভালোবেসেছেন, সেই পল্লী বাংলার আমাদের কি ভারতবর্ষে আমাদের দেখা যায় যে ভারতবর্ষ আজও কিনা
গ্রাম প্রধান দেশ, বিশেষত পশ্চিমবঙ্গের মতো সুশীতল শ্যামল সুন্দর অঞ্চল খুব কম দেখা যায়। এই বাংলার গ্রাম, নদী, শস্যক্ষেত্র সবকিছু যেন আমাদের কি না আকর্ষণ করে। গ্রীষ্মকালে আম জাম, শীতকালের খেজুর রস কথা আমাদের কি জীবনে আনন্দ বয়ে আনে। এই মাটির কাছাকাছি এইসব মানুষের সঙ্গে মিশে খুবই আনন্দ পাওয়া যায়। মায়ের সঙ্গে সন্তানের যেমন হৃদয়ের সম্পর্ক, তেমনই মানুষের সঙ্গে কবির কি জন্মভূমির নিবিড় সম্পর্ক চিরদিন অটুট হয়ে রয়েছে। কবিতা রচনার উদ্দেশ্য কিন্তু কবির মানসিক সদিচ্ছার মধ্য দিয়েই নিজের আত্মপ্রকাশ ঘটান। কবি জীবনে জীবন জীবন পথে চলতে চলতে নিজের খেয়ালে নতুন সৃষ্টি করেন, শিক্ষার্থী তা উপলব্ধি করে। জন্মভূমি কবিতায় কবিকে জানা গেল, কবির সেই সঙ্গে কবির গ্রাম, প্রকৃতি, মানুষ প্রভৃতি অভাব দারিদ্র সবটাই আমাদের শিক্ষা জীবনে চলার পথের পাথেয় হয়ে থাকে। এই কবিতাটিতে দেখা যায় যে কিভাবে কিভাবে একটা সবুজ শ্যামল গ্রামের বর্ণনা রয়েছে, যেখানে বাংলার যে কোনো গ্রামের সঙ্গে তার কিন্তু সাদৃশ্য চোখে পড়ে। যার কিনা আইরি বা অরহর ক্ষেতের আড়ালে অবস্থিত যে গ্রামটির শেষ ভাগে অনেক কেয়া গাছ আছে এবং এর পূর্ব দিকে আম কাঁঠালের বাগান আছে। এখানে যেখানে গাছের নিচে বালকেরা খেলা করে, সেখানে কি না কবির হৃদয় কিন্তু চুরি হয়ে যায়। আবার সেই বাঁশবাগানের গাছ দিয়ে পাশ দিয়ে যে গ্রামের যাওয়ার পথের ধারে যে সজনে গাছ দেখা যায়, কাঁচা রাস্তায় সবসময় যেখানে গরুর গাড়ি চলতে দেখা যায়, কখনো বা পথের ধারে ঘুঁটে ছাইয়ের গাদা চোখে পড়ে, সেই সব কিছুর মধ্যে দিয়েই কবি যেন বাস্তব চেতনাটাকে তুলে ধরেছেন। এই গ্রামের গাছে গাছে অনেক পাখি বাস করে, ঝোপে ঝাড়ে উঠতে দেখা যায়। পথে চলতে গেলে কখনো কি না শুকনো পাতা মারিয়ে যেতে হয়। আবার ওই গ্রামে কিন্তু জলাশয়েরও অভাব রয়েছে, পদ্ম ফুল নেই, চৈত্র বৈশাখে কোথাও জল থাকে না। এখানে ডোবা বা নিচু জায়গা আছে, যেখানে ভাট কিঠিলির জঙ্গল দেখা যায়। এই গ্রামে কোনো পাঠশালা বা ডাকঘর নেই, ডাক্তার বুদ্ধির খুব অভাব, যদিও মানুষের তেমন অসুখ হয় না। এখানে ধনী লোকের বাস কম, দরিদ্র গরিব মানুষের সংখ্যাই এখানে বেশি। এখানে কুমোরপাড়া কদমতলায় গ্রামের মানুষেরা একসাথে মিলিত হয়। সন্ধ্যায় যেখানে সংকীর্তন হয়, সেখানে সবাই অতি সুখে স্বাধীনভাবে বসবাস করে। স্বাস্থ্য সৌন্দর্য বলো, এখানে তেমন কোনো কিছুই নেই, তবু গ্রামের কথা শুনলে আনন্দ হয়। এই গ্রাম যেন সব শান্তির উৎসব। বাবা মায়ের আদর স্নেহ, প্রিয়ার হাসিমুখ দেখে এই গ্রামের মানুষেরা ভালোভাবে জীবনযাপন করে। সেই জন্যই কি না কবির এই গ্রামটি খুব ভালো লাগে। এই যে সমগ্র পল্লী প্রকৃতি, বঙ্গ প্রকৃতির যে বিস্তীর্ণ লীলাভূমি, যা কিনা কবিকে আকর্ষণ করে, কবি সমাজ সেই প্রকৃতিকে উপলব্ধি করে নিজের চেতনার রঙে নিজের সৃষ্টিকে অনুরঞ্জিত করে এই কবিতা রচনা করেছেন। কবির কিনা বাহ্যিক দৃষ্টির সাথে অন্তরের দৃষ্টির ভাব বিনিময় ঘটেছে তার কবিতায়। কবির সৃষ্টি তখন মানব সমাজের কাছে এক দীর্ঘস্থায়ী সুদূর প্রসারী আবেদন বহন করে এনেছে। সেই সৃষ্টি তখন শুধু আর কবির থাকে না, সমগ্র মানব সমাজের অংশীদার হয়ে ওঠে।